আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা সবাই আসলে একটা অদৃশ্য সাগরের একেবারে তলায় বাস করি? হ্যাঁ, ঠিকই শুনছেন। এই সাগরটা আর কিছুই না, আমাদের চারপাশের বাতাস, মানে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলই একদিকে যেমন আমাদের বাঁচিয়ে রেখেছে, তেমনি এর বুকেই জন্ম নেয় ভয়ঙ্কর সব ঝড়। আবার তৈরি হয় আকাশের জাদুকরী আলোর খেলা। চলুন, আজ আমরা এই অদৃশ্য সাগরের গভীরে একটা যাত্রা করব, আর এর এক একটা স্তরকে কাছ থেকে চিনে নেব। তো আমাদের আজকের যাত্রাপথটা একবার দেখে নেওয়া যাক। আমরা প্রথমে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে কথা বলবো, জানব এর গঠন সম্পর্কে, তারপর দেখব বাতাস কেন এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটে, আর সবশেষে পরীক্ষার জন্য জরুরি কিছু বিষয় তো থাকছেই। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই যাত্রার প্রথম ধাপ হল ট্রোপোস্ফিয়ার, মানে আমরা যেখানে থাকি, যেখানে শ্বাস নিই, যেখানে মেঘ জমে, বৃষ্টি হয়, ঝড় ওঠে, আমাদের পরিচিত যা কিছু, তা সব কিছুই কিন্তু এই স্তরের মধ্যেই ঘটে। এক কথায় একে বলা যেতে পারে আবহাওয়ার কারখানা বা ওয়েদার ফ্যাক্টরি। কিন্তু একটা প্রশ্ন কি মাথায় আসছে? পাহাড়ের চূড়া তো সূর্যের অনেক বেশি কাছে, তাই না? তাহলে সেখানে এত ঠান্ডা কেন লাগে? ব্যাপারটা কিন্তু বেশ মজার। আসলে আমাদের বায়ুমণ্ডল সরাসরি সূর্যের তাপে গরম হয় না। সূর্যের রশ্মি প্রথমে এসে পড়ে মাটিতে, আর সেই গরম মাটি থেকেই তাপটা প্রতিফলিত হয়ে বাতাসকে গরম করে। তাই স্বাভাবিকভাবেই মাটির কাছাকাছি বাতাস সবচেয়ে বেশি গরম থাকে। আর আপনি যত উপরে উঠবেন, বাতাসের চাপ কমবে আর বাতাসও ছড়িয়ে পড়তে শুরু করবে। আর কোনো গ্যাস ছড়িয়ে পড়লেই কিন্তু ঠান্ডা হয়ে যায়। ঠিক যেমন ডিওডোরেন্টের ক্যান থেকে স্প্রে করলে ক্যানটা ঠান্ডা লাগে, ঠিক সেরকম। ভূগোলের ভাষায় উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে যাওয়ার এই হারটাকেই বলে নর্মাল ল্যাপস রেট। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, প্রতি ১৬৫ মিটার উচ্চতায় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস করে কমে। আচ্ছা, এই ট্রোপোস্ফিয়ার স্তরটা কি সব জায়গায় সমান পুরু? না, একদমই না। নিরক্ষীয় অঞ্চলে প্রচণ্ড গরমের কারণে বাতাস প্রসারিত হয়ে অনেকটা বেলুনের মতো ফুলে ফেপে প্রায় ১৮ থেকে ২০ কিলোমিটার উঁচু পর্যন্ত উঠে যায়। আবার অন্যদিকে মেরু অঞ্চলে কনকনে ঠান্ডায় বাতাস গুটিয়ে গিয়ে সংকুচিত হয়ে থাকে, তাই সেথামে এর উচ্চতা মাত্র ৭ থেকে ৮ কিলোমিটার। আর নিরক্ষীয় অঞ্চলে এই বিশাল উচ্চতার কারণেই ফোনি বা আমফানের মতো ঘূর্ণিঝড়গুলো এত বেশি শক্তি পায়। ট্রোপোস্ফেরের এই ঝড় বৃষ্টির জগৎ পেরিয়ে যেই আমরা আরেকটু ওপরে উঠব, হঠাৎ করেই দেখবেন সবকিছু একেবারে শান্ত, স্থির। আমরা পৌঁছে যাব স্ট্র্যাটোস্ফিয়ারে। এখানে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, কোনো ঝড়ও নেই। এই কারণেই তো বাণিজ্যিক বিমানগুলো সাধারণত এই শান্ত স্তরের মধ্যে দিয়েই মসৃণভাবে উড়ে যায়। তবে স্ট্র্যাটোস্ফিয়ারের আসল পরিচয় হল, এখানেই আছে আমাদের গ্রহের রক্ষা কবচ, মানে ওজোন স্তর। এটা একটা অদৃশ্য ছাতার মতো কাজ করে, যা সূর্য থেকে আসা ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মির প্রায় ৯৮% শুষে নেয়। ভাবুন একবার, এই স্তরটা না থাকলে কি হতো? আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ট্রোপোস্ফিয়ারে আমরা কি দেখেছিলাম? যত ওপরে উঠছি তত ঠান্ডা হচ্ছে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক তার উল্টো। এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে থাকে। কারণটা কি? কারণ হলো ওই ওজোন স্তর। এটা সূর্যের রশ্মি শোষণ করে নিজে এতটাই গরম হয়ে ওঠে যে ওপর থেকে পুরো স্তরটাকেই গরম করে দেয়। চলুন আরও ওপরে ওঠা যাক। এবার আমরা ঢুকছি বায়ুমণ্ডলের সবচেয়ে চরম দুটি স্তরে, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হল আমাদের বায়ুমণ্ডলের শীতলতম জায়গা। এখানকার তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আর মহাকাশ থেকে যখন কোনো উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে, তখন বায়ুমণ্ডলের সাথে ঘষা লেগে জ্বলে ওঠে, আর এই স্তরেই পুড়ে ছাই হয়ে যায়। আমরা রাতের আকাশে যাকে তারা খসা বলি, সেটা আসলে এই মেসোস্ফিয়ারেই ঘটে। এর উপরে আছে থার্মোস্ফিয়ার, আর এখানে তাপমাত্রা শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় ২০০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মজার ব্যাপার হলো, বাতাস এতটাই পাতলা যে সেখানে এই অনসম তাপটা অনুভব করার কোনো উপায়ই নেই। কারণ তাপ অনুভব করার জন্য তো বাতাসের কণাগুলো কাছাকাছি থাকা দরকার, তাই না? এখন অনেকেই হয়তো আয়নোস্ফিয়ারের কথা শুনেছেন। এটা কি কোনো আলাদা স্তর? আসলে তা নয়। মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের একটা বড় অংশ জুড়েই এই বিশেষ অঞ্চলটা রয়েছে।
এখানে সূর্যের শক্তিশালী রশ্মির আঘাতে বাতাসের অণুগুলো ভেঙে আয়নে পরিণত হয় আর এই আয়নিত স্তরটা একটা বিশাল আয়নার মতো কাজ করে যা পৃথিবী থেকে পাঠালো রেডিও তরঙ্গকে প্রতিফলিত করে আবার পৃথিবীতেই ফিরিয়ে দেয়। এর ফলেই তো আমরা দূরে বসেও রেডিও শুনতে পাই। আর এই আয়নোস্ফিয়ারেই তৈরি হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর আলোর প্রদর্শনী অরোরা বা মেরুজ্যোতি। সূর্য থেকে ছুটে আসা চার্জড পার্টিকল বা সৌর বায়ু যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আটকা পড়ে তখন তা বায়ুমণ্ডলের গ্যাসের সাথে ধাক্কা খায় আর সেই সংঘর্ষের ফলেই আকাশে সবুজ গোলাপি বেগুনি আলোর এক মায়াবী পর্দা তৈরি হয়। বেশ, স্তরগুলো তো আমরা দেখলাম, কিন্তু এই যে বিশাল বায়ুমণ্ডল, এটা আসলে কি দিয়ে তৈরি? আর এর মধ্যে বাতাসই বা কেন স্থির থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ায়? চলুন এবার সেই রহস্যটা সমাধান করা যাক। আমাদের একটা খুব সাধারণ ধারণা আছে যে বাতাসে বুঝি শুধু অক্সিজেনই থাকে, কিন্তু না, বাস্তবে আমরা যে বাতাসে শ্বাস নিই তার মাত্র ২১% হল অক্সিজেন। বায়ুমণ্ডলের সিংহভাগই হল নাইট্রোজেন, প্রায় ৭৮%, আর বাকি ১% মধ্যে আছে আর্গন, কার্বন ডাই অক্সাইডের মতো নানা গ্যাস। মজার ব্যাপার হল বাতাসে এত নাইট্রোজেন থাকলেও গাছপালা কিন্তু সরাসরি তা নিতে পারে না। এখানে প্রকৃতির এক অসাধারণ প্রক্রিয়া কাজ করে। যখন বজ্রপাত হয় তার প্রচণ্ড শক্তি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অক্সিজেনের সাথে জুড়ে দেয়। এই যৌগ বৃষ্টির সাথে মিশে নাইট্রেট হয়ে মাটিতে চলে আসে, যা গাছের জন্য সেরা সারের কাজ করে। ভাবুন তো একবার, যে বজ্রপাতকে আমরা ভয় পাই সেটাই আসলে নীরবে মাটিকে উর্বর করে দিয়ে যাচ্ছে। বায়ুমণ্ডল কিন্তু কখনোই স্থির থাকে না, অনবরত গতিশীল। আর এর পেছনের মূল কারণ হল চাপের পার্থক্য। বাতাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায়, ঠিক যেমন উঁচু জায়গা থেকে জল গড়িয়ে নিচু জায়গার দিকে যায়। কিন্তু বাতাস কখনোই সোজা পথে চলে না, কিছুটা বেঁকে যায়। এর কারণ হল কোরিওলিস এফেক্ট। এটা কিন্তু আসলে কোনো বল নয়, এটা পৃথিবীর ঘূর্ণনের একটা ফল। ধরুন, একটা ঘূর্ণন্ত বলের ওপর আপনি একটা সোজা দাগ কাটার চেষ্টা করলেন, দেখবেন দাগটা বেঁকে গেছে। ঠিক সেভাবেই পৃথিবীর ঘূর্ণনের কারণে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। ঘূর্ণিঝড়ের ঘূর্ণি থেকে শুরু করে সমুদ্রের স্রোত সবকিছুকেই এই প্রভাবটা নিয়ন্ত্রণ করে। কোরিওলিস এফেক্টের সূত্র ধরেই আসে আইটিসিজি বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনের কথা। এটা হল নিরক্ষরেখার কাছের একটা নিম্নচাপ বলয়, যেখানে দুই গোলার্ধের বাণিজ্য বায়ু এসে মিলিত হয় এবং গরম হয়ে সোজা ওপরের দিকে উঠে যায়। ফলে ভূপৃষ্ঠে বাতাস প্রায় শান্ত থাকে। এই গুমোট শান্ত অঞ্চলটাকেই পুরনো দিনের নাবিকেরা ভয়ের সঙ্গে বলতেন ডোলড্রামস, কারণ এখানে বাতাস না থাকায় তাদের পালতোলা জাহাজগুলো দিনের পর দিন আটকে যেত। এই যে আমরা বায়ুচাপের কথা বলছি, এটা মাপা হয় ব্যারোমিটার যন্ত্র দিয়ে, আর আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এটা একটা ক্লাসিক পদ্ধতি। যদি কখনো দেখেন ব্যারোমিটারের পারদ হঠাৎ করে অনেকটা নেমে গেছে, তার মানে হল একটা নিম্নচাপ অঞ্চল, অর্থাৎ ঝড় খুব দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে। এটা আসন্ন ঝড়ের একটা পরিষ্কার ইঙ্গিত। চলুন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। খুব ভালো করে মনে রাখবেন। ১. নর্মাল ল্যাবস রেট, ট্রোপোস্ফিয়ারে প্রতি ১৬৫ মিটারে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। ২. ওজোন স্তর, এটা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে এবং অতিবেগুনি রশ্মি শোষণ করে। ৩. আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে থাকে এবং রেডিও তরঙ্গ প্রতিফলিত করে। ৪. বায়ুর প্রধান গ্যাস হল নাইট্রোজেন ৫৮% ও অক্সিজেন ২১%। ৫. কোরিওলিস এফেক্ট, উত্তর গোলার্ধে বায়ুকে ডান দিকে আর দক্ষিণে বাম দিকে বাঁকায়। এবং ৬. আইটিসিজেড বা ডোলড্রামস, নিরক্ষীয় শান্ত বায়ুবলয়। তাহলে পুরো আলোচনাটা যদি খুব সংক্ষেপে বলি তাহলে কি দাঁড়ায়? বায়ুমণ্ডলের ৫টি প্রধান স্তর আছে। সমস্ত আবহাওয়ার ঘটনা ঘটে একেবারে নিচের স্তর ট্রোপোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে আছে আমাদের রক্ষাকবচ ওজোন স্তর। বাতাস মূলত নাইট্রোজেন দিয়ে তৈরি, অক্সিজেন নয়। আর বায়ুচাপের পার্থক্য আর কোরিওলিস এফেক্ট, এই দুটো মিলেই বিশ্বজুড়ে বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করে। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা একটু আগেই জানলাম যে কোরিওলিস এফেক্টের কারণে উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে বাঁকে। তাহলে একটু ভাবুন তো,
এই নিয়মটা সত্যি হওয়া সত্ত্বেও উত্তর গোলার্ধের ঘূর্ণিঝড়গুলো কেন ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বাম দিকে ঘোরে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার, ভেবে দেখবেন।